আচ্ছা, নিজের ক্লাসরুমের চারদিকে তাকালে কি দেখা যায়? চেয়ার, টেবিল, বই, আবার বন্ধুদেরও দেখা যায়। হয়তো ঘরের কোনায় একটা মাকড়সাও জাল বুনছে। এর মধ্যে কোনগুলো জীব আর কোনগুলো জড় তা তো আমরা সহজেই বলে দিতে পারি। কিন্তু ঠিক কোন জিনিসটা একটা টেবিলকে আমাদের থেকে আলাদা করে? ঠিক কিসের ভিত্তিতে আমরা কিছু জিনিসকে বলি জীবন্ত? এই যে মৌলিক প্রশ্নটা, এটার উত্তর খোঁজার জন্যই কিন্তু আজকের এই আলোচনা। আমাদের কাছে বিভিন্ন পাঠ্যপুস্তক আর কিছু নোটস আছে, যেগুলোর সাহায্য নিয়ে আমরা জীব আর জড়ের মূল পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। আর তারপর আমরা ডুব দেব জীবনের একেবারে সেই ক্ষুদ্রতম এককের জগতে, যাকে আমরা কোষ বলে জানি। আমরা দেখব কিভাবে এই কোষ আবিষ্কৃত হলো, এর ভেতরে ঠিক কি আছে, আর কেনই বা একে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। দারুণ! তাহলে চলুন এই বিষয়টা নিয়ে বিশদভাবে জানা যাক। প্রথমেই তাহলে শুরু করা যাক সবচেয়ে সাধারণ প্রশ্নটা দিয়ে। জীবের বৈশিষ্ট্য কি, মানে যা একটা জড়ের মধ্যে নেই? বেশ কিছু মূল বৈশিষ্ট্য আছে যা জীবকে জড় থেকে আলাদা করে। যেমন ধরুন প্রাণ। জীবের প্রাণ আছে, জড়ের তো নেই। এটা তো সবচেয়ে বড় পার্থক্য। হ্যাঁ। তারপর ধরুন উত্তেজনায় সাড়া দেওয়া। যেমন ধরুন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলেই গুটিয়ে যায়। কিন্তু একটা চেয়ারকে ধাক্কা দিলে তো সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। একদম। জীবেরা উদ্দীপনায় সাড়া দেয়। আর একটা বড় ব্যাপার হল বংশবিস্তার। মানে জীবেরা নিজেদের মতো নতুন জীবের জন্ম দেয়? একটা পাথর থেকে তো আরেকটা পাথর জন্মায় না। ঠিক তাই। এর সাথে আছে বৃদ্ধি আর বিপাক। জীবদেহে বৃদ্ধি ঘটে, আর ভেতরে সবসময় নানা রকম রাসায়নিক প্রক্রিয়া মানে বিপাক চলতেই থাকে। আর পুষ্টি তো আছেই। জীব খাদ্য গ্রহণ করে, শক্তি সংগ্রহ করে, যা জড় পদার্থের কোনো দরকারই হয় না। ঠিক, মানে একটা ২১ ইঞ্চির টেলিভিশন তো আর কয়েক বছর পর নিজে নিজে ৫৫ ইঞ্চি হয়ে যায় না। একদমই না। তাহলে বোঝা গেল যে এই বৈশিষ্ট্যগুলোই জীবনকে সংজ্ঞায়িত করে। আর এই সব কিছুর মূলে রয়েছে কোষ। কিন্তু এই কোষ জিনিসটা প্রথমবার দেখল কে? এটা তো খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, এর আবিষ্কারের গল্পটা কিন্তু খুব মজার। ১৬৬৫ সালের কথা। রবার্ট হুক নামে একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন। উনি নিজের তৈরি একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বোতলের ছিপির একটা পাতলা অংশ দেখছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, উনি সেখানে মৌচাকের কুঠুরির মতো অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠ দেখতে পান। ল্যাটিন শব্দ সেলুলি, যার মানে হল ছোট ঘর, সেখান থেকেই তিনি এদের নাম দেন সেল বা কোষ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। রবার্ট হুক যা দেখেছিলেন সেগুলো তো আসলে মৃত কোষ ছিল, তাই না? একদম ঠিক, দারুণ একটা পয়েন্ট। ওগুলো ছিল আসলে মৃত কোষ প্রাচীর। এর ঠিক পরেই ১৬৭৪ সালে অ্যান্টনি ভন লিউয়েনহুক নামে আরেকজন বিজ্ঞানী। উনি আরও উন্নত অণুবীক্ষণ যন্ত্র বানিয়েছিলেন। হ্যাঁ, উনি আরও উন্নত যন্ত্রের মাধ্যমে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। তিনিই প্রথম জীবনের ওই ক্ষুদ্র জগৎটা দেখতে পান। তার মানে এই কোষ খালি চোখে দেখা যায় না, এদের দেখতে বিশেষ যন্ত্র লাগে। এই যে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, এগুলো সাধারণত কত রকমের হতে পারে? মূলত ৩ ধরনের কথা বলা যায়। প্রথমটা হলো সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। যেটাতে একটাই লেন্স থাকে? হ্যাঁ, ওটাতে একটাই লেন্স থাকে আর বস্তুকে বড়জোর ১৫-২০ গুণ বড় করে দেখাতে পারে। এরপর আসে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। ও, এটা তো আমরা ল্যাবে ব্যবহার করি। ঠিক, এতে একাধিক লেন্স থাকে আর এটা দিয়ে বস্তুকে প্রায় ১৫০০ থেকে ৪০০০ গুণ বড় করে দেখা যায়। মানে ব্যাকটেরিয়া বা বিভিন্ন কোষ দেখার জন্য এটাই যথেষ্ট। কিন্তু এর চেয়েও তো শক্তিশালী যন্ত্র আছে, তাই না? আছে, সেটাই হলো আসল বিপ্লব, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এটা আলোর বদলে ইলেকট্রন প্রবাহ আর কাঁচের লেন্সের বদলে তড়িৎ চুম্বক ব্যবহার করে। আর এর বিবর্ধন ক্ষমতা তো অবিশ্বাস্য। হ্যাঁ, প্রায় ৫০,০০০ থেকে ৩,০০,০০০ গুণ পর্যন্ত হতে পারে। এর সাহায্যেই কিন্তু ভাইরাস বা কোষের ভেতরের বিভিন্ন অঙ্গাণুর খুঁটিনাটি গঠন জানা সম্ভব হয়েছে। দারুণ! আচ্ছা, এই যে এত কিছু দেখলাম, সব কোষ কি দেখতে একই রকম? না না, একেবারেই না। কোষের আকার আর আকৃতি তার কাজের ওপর নির্ভর করে। কিছু কোষের তো কোনো নির্দিষ্ট আকারই নেই, যেমন ধরুন অ্যামিবা বা আমাদের শ্বেত রক্তকণিকা। ওরা প্রয়োজন মতো আকার বদলাতে পারে। একদম। আবার দেখুন লোহিত রক্তকণিকা, ওগুলো গোলাকার আর দুপাশ চ্যাপ্টা হয়। যাতে সরু রক্তনালীর মধ্যে দিয়ে সহজে যেতে পারে আর বেশি অক্সিজেনও বহন করতে পারে। ঠিক তাই।
আবার স্নায়ুকোষ দেখুন, ওগুলো লম্বা আর শাখা প্রশাখা যুক্ত হয়, কারণ ওদের কাজ হলো বার্তা পরিবহন করা। আমি সোর্সগুলোতে একটা দারুণ উদাহরণ পেয়েছি, চর্বি কোষ বা ফ্যাট সেলের। ফ্যাট জমতে জমতে নাকি নিউক্লিয়াসটা একপাশে এমনভাবে সরে যায় যে ওটাকে দেখতে লাগে একটা আংটির মতো। একদম ঠিক, সিগনেট রিং সেল বলে ওটাকে। কাজের প্রয়োজনে আকৃতি বদলের কি দারুণ উদাহরণ, তাই না? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন মাথায় আসছে। ধরুন একটা নীল তিমি, ওর আকার তো বিশাল, তাহলে ওর কোষের আকারও কি একটা ইঁদুরের কোষের চেয়ে অনেক বড় হবে? এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। উত্তরটা হলো না। একটা নীল তিমির কোষের আকার আর একটা ইঁদুরের কোষের আকার প্রায় একই রকম। তাহলে তিমিটা এত বড় কেন? কারণ বড় প্রাণীর দেহে কোষের সংখ্যা অনেক অনেক বেশি থাকে, আকারটা বড় হয় না। ও আচ্ছা, তার মানে প্রকৃতি সংখ্যায় বিশ্বাসী, আকারে নয়। এই যে অসংখ্য কোষ, এগুলো মিলেই তো একটা জীবদেহ তৈরি হয়। এই ধাপগুলো ঠিক কেমন? দেখুন, একটা বাড়ি যেমন অনেকগুলো ইট দিয়ে তৈরি হয়, তেমনি জীবদেহ কোষ দিয়ে তৈরি। কোষ হলো একদম মূল একক। হ্যাঁ, এরপর অনেকগুলো একরকম কোষ মিলে তৈরি করে কলা বা টিস্যু। কয়েকটি কলা মিলে আবার তৈরি করে একটা অঙ্গ, যেমন ধরুন হৃৎপিণ্ড বা ফুসফুস। আর কয়েকটি অঙ্গ মিলে তৈরি হয় অঙ্গতন্ত্র, যেমন শ্বসনতন্ত্র। একদম। আর সব অঙ্গতন্ত্র মিলেই তৈরি হয় একটা সম্পূর্ণ জীবদেহ। বাহ, তাহলে ধাপগুলো হলো কোষ, তারপর কলা, তারপর অঙ্গ, অঙ্গতন্ত্র, আর শেষে পুরো জীবদেহ। দারুণ এক শৃঙ্খলা। আচ্ছা, এবার চলুন ওই একটা কোষ বা বাড়ির ভেতরে ঢুকে দেখি। ভেতরটা কি ফাঁকা নাকি আসবাবপত্রে ভরা? একেবারেই ফাঁকা নয়। একটা কোষের ভেতরটা হলো একটা ছোটখাটো শহরের মতো, যেখানে বিভিন্ন অঙ্গাণু সারাক্ষণ নিজেদের কাজ করে চলেছে। তাহলে এই শহরের মস্তিষ্ক বা কন্ট্রোল রুম কোনটা? সেটা হলো নিউক্লিয়াস। একে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের সব কাজ, সব নির্দেশ ওখান থেকেই আসে। আর শক্তি, কাজ করতে তো শক্তি লাগবে। পাওয়ার হাউস কোনটা? সেই শক্তি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। এ কারণেই একে বলা হয় কোষের শক্তিঘর। এখানে খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয়। আমি আরও দুটো অঙ্গাণুর কথা পড়েছি। একটা হলো রাইবোজোম, যাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ঠিক, নিউক্লিয়াসের নির্দেশ মতো প্রোটিন তৈরির কাজটা ওখানেই হয়। আরেকটা খুব ইন্টারেস্টিং অঙ্গাণু হল লাইসোজোম। এর একটা দারুণ নাম আছে, আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি, নামটা তো বেশ ভয়ঙ্কর। এটা এমন বিপজ্জনক কাজটা কি করে? এর ভেতরে খুব শক্তিশালী কিছু এনজাইম থাকে। এর কাজ হল কোষের ভেতরে ঢুকে পড়া জীবাণুকে ধ্বংস করা বা পুরনো অঙ্গাণুগুলোকে হজম করে ফেলা। কিন্তু যদি কোনো কারণে কোষটা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন কোষ নিজেকে বাঁচাতে এই লাইসোজোমগুলোকে ফাটিয়ে দেয়। তার মানে ভেতরের এনজাইমগুলো বেরিয়ে এসে পুরো কোষটাকেই হজম করে ফেলে। একদম। এটা একটা নিয়ন্ত্রিত আত্মহুতি, যা পুরো জীবদেহকে হয়তো একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। ওয়াও, কোষের ভেতরে একটা সেলফ ডিস্ট্রাক্ট সিস্টেমও আছে। অসাধারণ। আচ্ছা, এই যে কোষের ভেতরের জগৎ, এটা কি সব জীবের ক্ষেত্রে একই রকম? মানে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কি বড় কোনো পার্থক্য আছে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পার্থক্য আছে, যা তাদের জীবনযাত্রার কারণেই তৈরি হয়েছে। সবচেয়ে বড় পার্থক্যটা হল কোষ প্রাচীর। এটা তো শুধু উদ্ভিদ কোষে থাকে, তাই না? প্রাণী কোষে থাকে না? একদম। উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে একটা শক্ত জড় আবরণ থাকে। এটাই কোষ প্রাচীর। এটা উদ্ভিদকে সুরক্ষা আর একটা নির্দিষ্ট আকার দেয়। আর দ্বিতীয়টা নিশ্চয়ই প্লাস্টিড? ঠিক ধরেছেন। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, যা 3 রকমের হয়। সবুজ ক্লোরোপ্লাস্ট তো খাদ্য তৈরি করে। আর রঙিন ক্রোমোপ্লাস্ট ফুল ফলকে রঙিন করে তোলে। হ্যাঁ, আর বর্ণহীন লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। প্রাণীকোষে এসবের কোনোটারই দরকার নেই, তাই প্লাস্টিডও নেই। আরেকটা বড় পার্থক্য চোখে পড়ে, সেটা হলো উদ্ভিদ কোষের ভেতরে থাকা ওই বিশাল গহ্বর বা ভ্যাকিউল। ঠিক, পরিণত উদ্ভিদ কোষে একটা অনেক বড় কেন্দ্রীয় গহ্বর থাকে। এটা কোষকে সজীব রাখতে সাহায্য করে। প্রাণীকোষে এই গহ্বর হয় খুব ছোট, না হলে থাকেই না। তাহলে জীব ও জড়ের পার্থক্য থেকে শুরু করে একটা কোষের ভেতরের অসাধারণ জগৎ পর্যন্ত আমরা ঘুরে এলাম।
এটা তো পরিষ্কার যে সাধারণ দেখতে একটা কোষের ভেতরেও কত জটিল আর সুশৃঙ্খল কাজকর্ম চলছে। হ্যাঁ, আজকের আলোচনা থেকে আমরা জীবনের মূল বৈশিষ্ট্য, কোষের আবিষ্কারের ইতিহাস, কোষের বৈচিত্র্য আর উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান পার্থক্যগুলো জানতে পারলাম। আসলে জীবনের এই মৌলিক একককে বোঝা মানে জীবজগৎকে আরও ভালোভাবে চেনা। সত্যি তাই। আমাদের দেওয়া তথ্যসূত্রগুলোতে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কোষীয় স্তরে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। যেমন লবণাক্ত জলের মাছের ফুলকায় বিশেষ ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয়। এটা আমাকে একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করছে কি প্রশ্ন? যে চরম পরিবেশে, ধরুন গভীর সমুদ্র বা খুব উঁচু পর্বতে যেসব জীব বাস করে, নিজেদের টিকিয়ে রাখার জন্য তাদের কোষের ভেতরে আর কি আণুবীক্ষণিক পরিবর্তন ঘটে থাকতে পারে? হয়তো তাদের কোষপর্দার গঠনটাই অন্যরকম, বা তাদের প্রোটিনগুলো এমনভাবে তৈরি যা প্রচণ্ড চাপ বা তাপেও ভাঙে না। কে জানে, এই উত্তরগুলো খোঁজার মধ্যেই হয়তো জীবনের টিকে থাকার পরবর্তী রহস্যগুলো লুকিয়ে আছে।